আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, তুমি কখন আইলা? আকাশ তোমারে আনতে যায় নাই? অরুণ ইনোসেন্ট মুখ করে বলে, তোমার ছেলের আপ্যায়ন কত বাজে দেখলে। এখন তুমি একটু আমায় আপ্যায়ন করো নাও। বলতে বলতে অরুণ উঠে দাঁড়ায়। সন্ধ্যা বিস্মিত, এরকম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলা বলছে। ব্যাপারটা সন্ধ্যাকে ভীষণ অবাক করেছে। আকাশ তার ফোন পকেটে রেখে তার প্যান্ট ঝাড়ে কয়েকবার প্যান্টে পায়ে পুরো তেল তেল হয়ে গিয়েছে। উল্টো ঘুরে সামনে এক পা বাড়ালো। সন্ধ্যাকে দেখে থেমে যায়। সন্ধ্যা অরুণের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। সামনে আকাশকে খেয়াল করেনি সে। আকাশ সন্ধ্যার দিকে দৃষ্টি অনুসরণ করে একটু ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো অরুণের দিকে চেয়ে সন্ধ্যা হাসছে। আকাশ বিরক্ত হলো। সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওর আনলিমিটেড গার্লফ্রেন্ড আছে। কথাটা কানে আসতেই সন্ধ্যা দ্রুত তার সামনে দাঁড়ানো আকাশের দিকে তাকায়। চোখে মুখে কিছুটা বিস্ময়। আকাশ কপালে বিরক্তির ভাঁজ ফেলে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে না চাইতেও হেসে ফেলল। আকাশ অবুঝ নয়নে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে মুখে হাত দিয়ে হাসি থামাতে চায়। মেয়েটার হাসির শব্দ নেই, কিন্তু গালের বাঁ পাশে সৃষ্ট গভীর টোল স্পষ্ট ও দৃশ্যমান। আকাশের দৃষ্টি সেথায় আটকায়। সন্ধ্যার হাসি থামছে না। শেষ কবে এত হেসেছে তার মনে পড়ে না। আকাশের মাথার ডান পাশে কিছু পরিমাণ চুলে একটা প্রজাপতি আকারের ক্লিপ আটকানো। সন্ধ্যা বাচ্চাকালে এভাবে তার মাথা চুল আটকাতো। আকাশকে জোকারদের মতো লাগছে। সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টি তার দিকে, বুঝতে পেরে মুখে লেপটানো হাসি রেশ মুছে ফেলে। ফলস্বরূপ গালে সৃষ্ট টোল অদৃশ্য হয়ে যায়। আকাশ বিরক্ত হয়, একটু নয় বরং অনেকটাই বিরক্ত হয়। সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলে, আসো। সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে। আসমানি নওয়ান অরুণকে আকাশের সাথে যেতে বলে সন্ধ্যার পাশে এসে দাঁড়ায়। এরপর আকাশের উদ্দেশ্যে বলে, অরুণ রে নিয়া তোমার ঘরে যাও আকাশ, ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি আইজ। আকাশ দ্রুত সন্ধ্যার উপর থেকে দ্রুত নজর সরিয়ে ফেলে। নিজের কাছে ভীষণ বিরক্ত হলো। কি অদ্ভুত, সে কি বাচ্চা নাকি? আসমানি নওয়ান আকাশের চুল থেকে ক্লিপ খুলে দিয়ে বলে, মাইয়া গো ক্লিপ পরে আসো কেন? আকাশ তার মায়ের হাতের দিকে তাকালে মেয়েদের ক্লিপ দেখে বুঝলো এটা অরুণের কাজ। অরুণ সিঁড়ি বেয়ে উঠছে আর পিছু ফিরে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আকাশ রেগে তাকায়। আসমানি নওয়ানের পাশ কাটিয়ে 2-3 সিঁড়ি পরপর উপরে উঠতে থাকে অরুণকে ধরার জন্য। অরুণ দৌড় লাগায়। আকাশ আশেপাশে কিছু খুঁজলো। পায়ে জুতো থাকলে এর কপালে আর জুতার বাড়ি, জুটা তো আকাশ। বেয়াদবটার জন্য ওই মেয়েটা তাকে জোকার ভেবে হেসেছে। কথাটা ভাবতেই মেজাজটা খারাপ হলো। সন্ধ্যা মাথা উঁচু করে তাকিয়ে থাকে অরুণ আর আকাশের দিকে। আসমানি নওয়ান রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, সন্ধ্যা মা, তুই ঘরে যা, এই দুটো এক জায়গায় হইলে এমনই করে। সন্ধ্যা মৃদু হাসে। আকাশ সবগুলো সিঁড়ি উঠে বিরক্ত চোখে চেয়ে রইল অরুণের দিকে। এ বাংলাদেশে পা রাখতে না রাখতে শুরু হয়ে গেল। অরুণ ততক্ষণে আকাশের ঘরে ঢুকে পড়েছে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে। ডান হাত রেলিং এর সাথে একটা পাঞ্চ মারতে গিয়েও থেমে যায় সন্ধ্যার হাসি মাখা মুখ দেখে। মেয়েটা তো হাসে কেন? সবচেয়ে বড় কথা, আকাশের বারবার মেয়েটার হাসিতে চোখ আটকে যাচ্ছে। ব্যাপারটা আকাশ চরম বিরক্ত। সন্ধ্যার আকাশের সাথে চোখাচোখি হয়, দ্রুত মাথা নিচু করে নেয়। আকাশ সন্ধ্যার দিকে তাকালো না, দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো অরুণ ওয়াশরুমে। আকাশ তার হাত ঘড়ি খুলে টেবিলে রাখলো। এরপর শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে ছাড়িয়ে রাখলো। ঘেমে নে একাকার হয়ে গিয়েছে। ঘরের এসি ছেড়ে ডিভানের উপর বসে চোখ বুজে দুপা মেলে দিল। এরপর ডান পা নাড়াতে নাড়াতে বিড়বিড় করলো। বালের গরম। অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়। রেগে বলে, লাত্তি খাবি বেয়াদব। আমার ঘরের একটা সুতা এলিমুলো করলে লাথি দিয়ে যেখান থেকে এসেছিস আবার সেখানে পাঠিয়ে দেবো তোকে। ওয়াও, তার মানে আমার যাওয়ার টিকিট ভাড়া কোনোটাই লাগছে না, সেই তো। আকাশ বিরক্ত চোখে তাকালো। ডিভান থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। অরুণের বাবা বিদেশি, মা বাংলাদেশি। তবে সে দেখতে একদম তার বাবার মতো বিদেশি হয়েছে। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে তার যখন 10 বছর বয়স। অরুণ 10 বছর পর্যন্ত বিদেশে ছিল তার বাবা মায়ের সাথে। এরপর তার বাবা মা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে বাংলাদেশে চলে আসে। এখানেই পড়াশোনা করে। আকাশ আনিকা এরা তার কলেজ লাইফের ফ্রেন্ড। তবে অরুণ পিএইচডি করে বাইরে সেটেল হয়ে গিয়েছে। সে ভার্সিটি থাকাকালীন তার মা মারা যায়, এজন্যই মূলত আর বাংলাদেশে ফেরেনি। অরুণ বাংলাদেশে এসেছে মূলত দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে, একটা আকাশের আরেকটা আনিকার ছোট বোনের। ইরা আর ইতি বেডের উপর বসে আছে। ইতি মূলত ইরাদের বাড়িতে বেড়াতে এসেছে। ইরাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইতি ইরার দিকে এগিয়ে বলে, ইরাপু, কি হয়েছে গো তোমার? ইরা বেডের সাথে হেলান দিয়ে দুপা কিছুটা ভাঁজ করে বসে আছে। কোলের উপর ফোন রেখে একধানে ফোনের দিকে চেয়ে আছে। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। ইরা সৌম্যকে মেসেজ দিয়েছে রাত 10টায়, এখনো সিন হয়নি। অথচ সৌম্য অনলাইনে। মাঝে কতবার কল দিয়েছে, কখনো বাঁচতে বাঁচতে একাই কেটে গিয়েছে তো কখনো সৌম্য কল কেটে দিয়েছে। ইরার চোখ জোড়া ঝাপসা। ইতি ইরাকে ঝাঁকিয়ে ডাকে, ও ইরাপু। ইরা ঝাঁকি দিয়ে ইতির দিকে তাকায়। দ্রুত চোখ জোড়া মুছে নিজেকে সামলে নেয়ার পর মৃদু হেসে বলে, হ্যাঁ, কিছু বলছিলি?
ইতি মন খারাপ করে বলে। তোমার কি হয়েছে ইরাপু? ইরা মাথা নেড়ে বলে। আরে কিচ্ছু না। ইতি ইরার দিকে চেয়ে রইল। দৃষ্টি ঘুরে ইরার ফোনের দিকে তাকায়, যেখানে লেখা সৌম্য বাসায় পৌঁছেছিস? 10টা। সৌম্য 10টা 30। সৌম্য বল প্লিজ। 11টা। সৌম্য একটা রিপ্লাই দিবি? 11টা 30। সৌম্য একবার মেসেজ সিন করবি? 11টা 45। এভাবে 5টা মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড করা, অথচ রিপ্লাই আসেনি কোনো। ইতির খুব মন খারাপ হয়। সে সবকিছু জানে। মৃদুস্বরে বলে। ইরাপু, সমু ভাইয়া তোমাকে অনেক ইগনোর করে, তাই না? ইরা হাঁটু দুটো বুকে ঠেকিয়ে ডান গাল হাঁটুতে ঠেকিয়ে রাখলো। এরপর চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা ভেদ করে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। ইতি দেখতে পেল না তা। মন খারাপের রেশ নিয়ে মেয়েটি মৃদুস্বরে বলে। সে তোমাকে এত ইগনোর করে, তবু কেন তাকে ভুলতে পারছো না? ইরা মলিন গলায় বলে। কারণ আমি সৌম্যর যত্ন বুঝতে শিখেছি। সে যত্ন তো তোমায় বন্ধু হিসেবেও করতে পারে। ইতির কথা ইরা বলার মতো আর কিছু খুঁজে পেল না। ইতি আবারও বলে। তোমার সমু ভাইয়াকে ভুলে যাওয়া উচিত ইরাপু। কথাটা শুনতে ইরার বুকে চিনচিন ব্যথা করে উঠে। একটা টু শব্দ পর্যন্ত করলো না। ইতি আবারও বলে। তুমিই তো গল্প করেছিলে সমু ভাইয়ের একটা নিজের বাড়ি পর্যন্ত নেই। তার বাবা বলতে গেলে তাকে ভুলে গিয়েছে। আমি জানি সমু ভাইয়া খুব ভালো মানুষ, কিন্তু সে কিচ্ছু করে না। তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার। পরবর্তীতে সে যদি কোনো চাকরি পায়ও, তবু মোটামুটি কোনো রকম চলে যাবে। তুমি ওই পরিবেশে কখনোই নিজেকে মানাতে পারবে না। সবচেয়ে বড় কথা, তুমি তো চেনো মামাকে। তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না। ইতির কথাগুলো শুনে ইরার বুকে চিনচিনে ব্যথা ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। ইরার চোখের পর্দায় শ্যামবর্ণের সৌম্যর ক্লান্তিমাখা মুখটা ভেসে ওঠে, যার চোখে মুখে কত মায়া। ইরার চোখের কোণে পানির কণা জমা। ভারী স্বরে বিড়বিড় করলো। সৌম্যকে কখনো ভোলা যায় না। ভুলতে গেলে বরং বারবার মনে পড়ে, ওর আরো প্রহর বেড়ে যায়। দরজার আড়ালে ইরার বাবা ইশতিয়াক আহমেদ দাঁড়িয়েছিল। সে মূলত এসেছিল ইরাকে দেখতে। ভেবেছিল ইরা ঘুমিয়েছে, সকালে থাপ্পড় মেরেছে, এজন্য একটু খারাপ লাগছিল। কিন্তু ইরার ইতির কথাগুলো শুনে ইরার প্রতি তার সব খারাপ লাগা যেন নিমিষে মিলিয়ে গেল। অগণিত রাগ এসে ভর করলো তার উপর। সে আজ সন্ধ্যার পর ইরা আরেকটা ছেলেকে রিকশায় পাশাপাশি বসে থাকতে দেখেছে। যখন দেখেছিল তখনও সন্দেহ করেনি, কারণ অনেক আগে থেকে ইরার অনেক ছেলে ফ্রেন্ড ছিল। অনেকে বাসায়ও আসতো। ব্যাপারটা প্রথমে আমলে নেয়নি, কিন্তু এখন কথাগুলো শুনতে পেয়ে ইরার বিয়ে না করার ব্যাপারে খুব ভালোভাবে ক্লিয়ার হলো। শক্ত কণ্ঠে বিড়বিড় করলো। সৌম্য, অতঃপর ইশতিয়াক আহমেদ যেভাবে এসেছিল সেভাবে নিঃশব্দে জায়গাটি প্রস্থান করলো। এরপর কাউকে কল করে বলে। ঢাকা ভার্সিটিতে মাস্টার ফার্স্ট ইয়ারে সৌম্য নামে কোনো ছেলে থাকলে সেই ছেলের A to Z ডিটেলস আমাকে পাঠাও। ইরার ভার্সিটি থেকে প্রথম খোঁজা শুরু করলো। ছেলেটি ইরার ভার্সিটির না হলে বাংলাদেশের যেখানেই থাকুক ইশতিয়াক আহমেদ ঠিক খুঁজে বের করবে। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই ঘরে এসেছে আকাশ আর অরুণ ডিভানের উপর বসে ফোনে মগ্ন। আকাশ রকিং চেয়ারে ডান পায়ের উপর তুলে বসেছে। কোলের উপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে। সম্পূর্ণ মনোযোগ সেদিকে। 2 হাতে 10 আঙ্গুল অনর্গল চলছে। দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ। চোখে মুখে বিরক্তি। বেশ কিছুক্ষণ পর বিরক্তিসূচক শব্দ করে চেয়ারের হাতলে একটা পাঞ্চ মারে আকাশ। এরপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো। বেশ কিছুক্ষণ ওভাবে থেকে আবারও চোখ মেলে তাকায়। এরপর কাউকে কল করে ল্যাপটপ থেকে। ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হলে আকাশ রেগে বলে। বাংলা বোঝো না তুমি? তোমার জন্য এখন কি আমি জাপানিজ ভাষা শিখবো? অপর পাশে থাকে একটা মেয়ে, যে আকাশের অফিসের স্টাফ। সে মিনমিন করে বলে। সরি স্যার। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। কিসে সরি? সরি তোমার কাছে রাখো, আর এখন আমার কাজ করো। জি স্যার। অরুণ হঠাৎই শব্দ করে বলে ওঠে। বাবু খাইছো? আকাশের ফোনের এই পাশের মেয়েটি থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে। জি স্যার। আকাশ খট করে কল কেটে অরুণের দিকে রেগে তাকায়। অরুণের কানে ব্লুটুথ। আকাশের দিকে চোখ পড়লে ভ্রু কুচকে তাকায়। আকাশের দৃষ্টি পাত্তা না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয়। আকাশ রেগে বলে। তুই উল্টোপাল্টা বললি কেন? আমার অফিসের স্টাফ ভেবেছে এসব উল্টোপাল্টা কথা আমি ওকে বলেছি। অরুণ তার কল মিউট করে ভ্রু কুচকে বলে। আরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। আকাশের দৃষ্টি নড়চড় নেই। অরুণ ডিভান থেকে উঠে তার কান থেকে একটা ব্লুটুথ খুলে আকাশের কানে দেওয়ার বলে। বিশ্বাস করছিস না কেন? এই নে নিজেই শোন। আকাশ কিছু বলতে গিয়ে থেমে যায়। কতগুলো মেয়ের ভয়েস ওপাশ থেকে একসঙ্গে সবাই বলে ওঠে। বাবু মিস ইউ টু। অরুণ লাজুক হেসে বলে। ওলে আমার বাবুটা। লাভ ইউ সোনা ময়না পাখি। ওপাশ থেকে সবাই একসাথে বলে ওঠে। লাভ ইউ জানোটা। আকাশ খুব করে কেসে উঠে বিস্ময় কণ্ঠে বলে। এগুলোকে একসাথে সামলাস? অরুণ ন্যাকামো করে বলে। বাবু 2 মিনিট ওয়েট করো তো, আমাকে কি যেন কামড়েছে। ইস। কথাটা বলে কল মিউট করে ফেলে। ওপাশ থেকে সবাই বলে ওঠে।
বাবু তোমাকে কি কামড়ালো? আমাকে বলো প্লিজ। অরুণ হেসে আকাশের উদ্দেশ্যে বলে। আরে আলাদা আলাদা করে কথা বলতে গেলে তো সারাদিন লাগবে, তাই এই টেকনিক। আকাশ চোখ মুখ কুচকে তাকায়। কি পরিমাণ প্লে বয়টা ভাবা যায়। কান থেকে ব্লুটুথ নিয়ে ছুঁড়ে ফেলে রেগে বলে। সবগুলো থেকে তোর কপালে জুতার বেড়ে ব্যবস্থা করছি আমি, দাঁড়া। ক্যারেক্টারলেস একটা। অরুণ হাসলো। আকাশকে কিছু বলল না বা ডিভানে গিয়ে বসে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ল্যাপটপে মনোযোগ নিবদ্ধ করে। একটা কফির অভাব বোধ করলো, বিরক্ত হলো খানি, কিন্তু একটু বিরক্তিবোধ কাজের প্রতি অনীহা আনতে পারেনি। আকাশ আবারও টানা 5 মিনিট অনর্গল ল্যাপটপে কিবোর্ডে আঙ্গুল চালালো। এরপর হঠাৎই আঙ্গুলগুলোকে রেহাই দেয়। ডান হাতে তার মাঝারি সাইজের দাড়িতে হাত চালিয়ে সূক্ষ্ম হেসে বিড়বিড় করে। গুড জব। আকাশের বাবা সাইফুদ্দিন নওয়ান আকাশের ঘরে এসে অরুণের পাশে বসে। এরপর অরুণের কাজ চাপড়ে বলে। কেমন আছো ইয়াং ম্যান? অরুণ আকাশের বাবাকে দেখে দ্রুত ফোন রেখে ভদ্রলোকের দিকে ফিরে বসে। এরপর হেসে বলে। এই তো ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? সাইফুদ্দিন নওয়ান জানালেন তিনিও ভালো আছেন। এরপর দুজন হারু টুকটাক কথা বলে। সাইফুদ্দিন নওয়ান আকাশের উদ্দেশ্যে বলে। আকাশ, তুমি ইরাকে বিয়ে করবে না কেন বলেছো? বাবার কথায় আকাশের দৃষ্টি থামে কিছুক্ষণের জন্য। এরপর আবারও তার কাজে ব্যস্ত হয়ে বলে। আমার ইচ্ছা। সাইফুদ্দিন নওয়ান বিরক্ত কণ্ঠে বলেন। তুমি কি আমার সাথে মজা করছো? ইরাকে বিয়ে করবে না কেন? আকাশ ভাবলেশীন ভাবে উত্তর দেয়। ইচ্ছা করছে না। ছেলের গা ছাড়া ভাবে সাইফুদ্দিন নওয়ান রেগে যায়। ডিভান থেকে উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে। তুমি কি ওই মেয়েটার জন্য বিয়ে করতে চাইছো না? আকাশের কপালে ভাঁজ পড়ে। রকিং চেয়ার ঘুরিয়ে ডান দিকে ঘুরে তার বাবার দিকে মুখ করে বসে। বা পায়ের উপর ভাঁজ করে রাখা ডান পা নাড়াতে নাড়াতে ভ্রুকুচকে বলে। কোন মেয়েটা? সাইফুদ্দিন নওয়ান বিরক্তি কণ্ঠে বলে। ও গেও মেয়েটা যাকে তোমার মা এনে রেখেছে। আকাশের কপালে সৃষ্ট ভাঁজ শিথিল হয়। মৃদু স্বরে বলে। মেয়েটির সুন্দর একটা নাম আছে, সন্ধ্যা। নাম ধরে বলো। আকাশের বাবা রেগে বলে। ওহ, নামও জানো দেখছি। আকাশ চেয়ারে হেলান দেয়। বা হাতে ডান হাতে শার্টের হাতা কোণের উপর তুলে গম্ভীর গলায় বলে। জানবো না কেন? তুমি শুধু তোমার বউয়ের খোঁজ রাখো, বাট আমি বাড়ির সবার খোঁজ রাখি। তাছাড়া আমি উকিলের সাথে কথা বলেছি, 6 মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আকাশের কথা শুনে তার বাবা অবাক হয়ে বলে। তাহলে ইয়াকে বিয়ে করছো না কেন? আকাশ বিরক্তি কণ্ঠে বলে। বললাম তো, ইচ্ছে করছে না। তাহলে আগে করতে চেয়েছিলে কেন? আকাশ দুহাত চুলের ভাঁজে চালায় আর বলে। এক্সপেরিমেন্ট করতে। এখন ভাবলাম বিয়ে ছাড়া আরো অনেক কিছু করার আছে। এই ফালতু ব্যাপারে নিজেকে জড়িয়ে লাভ নেই আমার। আকাশের কথা শুনে সাইফুদ্দিন নওয়ান সহ অরুণ অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সাইফুদ্দিন নওয়ান বিস্ময় কণ্ঠে বলে। কখনো শুনেছো কেউ এক্সপেরিমেন্ট করতে বিয়ে করে? আকাশ ভাবলেশীন ভাবে বলে। শুনিনি, নিজেকে দেখছি, চাইলে তুমিও আমাকে দেখতে পারো। অরুণ আকাশের কথা শুনে শব্দ করে হেসে ফেলে। সাইফুদ্দিন নওয়ান বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে। অরুণ হাসি আটকে বলে। সরি আঙ্কেল, ব্রেক ফেল হয়ে গিয়েছে। সাইফুদ্দিন নওয়ান কিছু বললেন না। তিনি ছেলের হেয়ালিপনে চরম বিরক্ত সাথে হতাশ। বহু কষ্টে আকাশকে বিয়েতে রাজি করিয়েছিল। এদিকে এই ছেলের মনে ছিল এক্সপেরিমেন্ট করার ধান্দা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলে। তুমি বিয়ে না করলে আমার ব্যবসায় কত বড় লস হবে আইডিয়া আছে তোমার? আকাশ ল্যাপটপে দৃষ্টি রেখে গাছাড়া ভাব নিয়ে বলে। তাতে কি হলে হবে? সাইফুদ্দিন নওয়ান রেগে বলে। মজা করো না আমার সাথে, বিয়ে করতে হবে তোমাকে। আকাশ গম্ভীর গলায় বলে। আমি তো কবুল বলবো না, তাহলে বিয়ে হবে? সাইফুদ্দিন নওয়ান রেগে কিছুটা শব্দ করে চেঁচিয়ে উঠে। আকাশ। আকাশ ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে রকিং চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। হাতের ল্যাপটপ শব্দ করে টেবিলের উপর রাখে। সাইফুদ্দিন নওয়ান আবারও রেগে বলেন। তোমাকে বিয়ে করতে হবে আকাশ। আকাশ এবার প্রচন্ড রেগে যায়। উল্টো ঘুরে রকিং চেয়ারে জোরে সোরে একটা লাথি দিয়ে চিৎকার করে বলে। অরুণ দ্রুত দাঁড়িয়ে যায়। রকিং চেয়ারের দিকে তাকালে দেখলো চেয়ারটি চার থেকে 5 হাত দূরে সরে গিয়ে উল্টে পড়েছে। চেঁচামেচি শুনে আসমানি নওয়ান আকাশের ঘরে এসে বলে। কি হইছে? সাইফুদ্দিন নওয়ান নিজ স্ত্রীর পানে শান্ত দৃষ্টিতে তাকায়, নরম কণ্ঠে বলে। কিচ্ছু না, কথা বলছিলাম। তুমি এখানে আসতে গেলে কেন? এসো, ঘুমাবে, অনেক রাত হয়েছে। আসমানি নওয়ান আকাশের দিকে তাকালে দেখলো আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইফুদ্দিন নওয়ান তার স্ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন। অরুণ মৃদু হাসলো। আকাশের বাবাটা তার বউটাকে সেই মহব্বত করে। আকাশ বিরক্ত হয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঠান্ডা মেজাজটা নাড়িয়ে নাড়িয়ে গরম করে দিয়েছে। অরুণ আকাশের পিছন পিছন আসতে আসতে বলে। আমি কি আমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি বাতাস বাবু? আকাশ পিছু ফিরে রেগে বলে। বাল যা তো, গার্লফ্রেন্ডের সাথে গিয়ে কথা বল, নয়তো শুয়ে থাক।
শুধু আমার কানে কাছে জ্ঞান জ্ঞান করলে খবর আছে তোর। অরুণ ভদ্র হয়ে দাঁড়িয়ে পড়ে, আকাশ ব্যালকনিতে চলে যায়। সৌম্য গতকাল গ্রামে গিয়েছিল, সকাল সকাল আবার ফিরে এসেছে। সন্ধ্যার খোঁজে গ্রামে গিয়েছিল, কোথাও মন টিকে না, সবসময় মন অস্থির হয়ে থাকে। আজ ভার্সিটিতে যায়নি, নিজের রুমে উল্টো হয়ে শুয়ে আছে। সারাদিন এভাবেই ছিল, বিকেল হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ করেনি। গোসল খাওয়া দাওয়া সব রেখে শুধু শুয়ে আছে, কিছু ভালো লাগছে না। সন্ধ্যাকে কবে খুঁজে পাবে সে? তার বোনটাকে ছাড়া তার সবকিছু কেমন এলোমেলো লাগে। ডান হাত বাড়িয়ে হাতে হাতে ফোন নেয়, এরপর ফোনের আলো অন করলে ইরার অনেকগুলো কল মেসেজ ভেসে ওঠে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সব নোটিফিকেশন কেটে দেয়, চাপা শ্বাস ফেলে হাতের ফোন উল্টো করে রাখে। হঠাৎ কিছু মনে পড়লো, সময় নষ্ট না করে দ্রুত উঠে পড়ে, একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায়, বড় বড় পা ফেলে। 5 মিনিটের মাঝে সাবান নিয়ে বের হয়, কিছুই ঠিকঠাক করলো না। দু হাতে শার্টের হাতা কবজি পর্যন্ত ছেড়ে দেওয়া। টেবিলের উপর থেকে ওয়ালেট আর ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কার্জন হলের সামনে এসে রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে দ্রুত পা চালায়। সন্ধ্যা হয়ে আসছে, আশেপাশে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর পায়ের গতি বাড়ায়। ডান দিকে অনেকটা দূরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যা ভেবেছিল তাই, মেয়েটি বাড়িতে যায়নি। সৌম্য দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। ইরা ঝাপসা চোখে তাকিয়ে আছে সৌম্যর দিকে। সৌম্য এগিয়ে এসে ইরার সামনে দাঁড়ায়। ইরা চোখ দুটো লাল, ফর্সা মুখ হালকা ফুলার সাথে লাল। সৌম্য ঢোক গিলে মৃদু স্বরে বলে, বাড়ি যাসনি কেন ইরা? ইরা চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু কাঁদলো না, মলিন গলায় বলে, তুই আমায় অবহেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়িস না সৌম্য? সৌম্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ইরার পানে। শক্ত করে কিছু বলতে চাইলেও কিন্তু পারল না। ইরার অসহায়ত্ব ঘেরা মুখটা দেখে ইরাকে দেখতে অসুস্থ লাগছে। সৌম্য এগিয়ে এসে ডান হাতের উল্টো পিঠে ইরার কপাল চেক করে। জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। ইরার মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকিয়ে আছে। সৌম্য চিন্তিত কণ্ঠে বলে, তোর গায়ে অনেক জ্বর, এই শুরুটা ভার্সিটি আসলি কেন? ইরা মৃদু হেসে বলে, বাড়ি থেকে বের হওয়ার সময় সুস্থ ছিলাম, জ্বর তো তোর অবহেলার ফসল। সৌম্য ইরার চোখে চোখ রেখে তাকিয়েছিল, দৃষ্টি বেশিক্ষণ স্থির রাখতে পারল না। চোখ জোড়া সরিয়ে নিল, কিছু বলল না। ইরার হাত ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা রিক্সায় উঠে বসে দুজন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সৌম্য একটা হোটেলের সামনে রিক্সা দাঁড় করায়। এরপর ইরাকে নিয়ে রিক্সা থেকে নেমে দোকান থেকে দুটো নাপা কিনে প্যান্টের পকেটে রাখে, তারপর হোটেলের ভেতরে প্রবেশ করে। ইরা নীরবে সৌম্যের পিছু পিছু যায়। সৌম্য এক সাইডের টেবিলের সামনে গিয়ে ইরাকে ভেতরে বসতে বলে। ইরা এবারেও চুপচাপ ভেতরে চেয়ারে বসলো। ইরার পাশে চেয়ারে সৌম্য বসলো। এরপর ডান হাত উঁচিয়ে বলে, মামা, গরুর মাংস দিয়ে এক প্লেট খিচুড়ি দাও তো। ইরা সৌম্যকে দেখলো। সৌম্যের দু হাতে শার্টের হাতা ছেড়ে দেওয়া, বোতামগুলো খোলা। ইরা জানে সৌম্য খুব গুছানো আর টিপটপ, এজন্য একটু অবাক হয়েছে। মৃদু স্বরে বলে, শার্টের হাতা অগোছালো রেখেছিস কেন? সৌম্য তার শার্টের হাতার দিকে তাকালো। যখন মাথায় আসলো ইরা এখানে একা, মেয়েটা ভীষণ পাগলাটে টাইপ। টেনশনে আর কিছু মাথায় ছিল না, শার্ট গায়ে জড়িয়েছিল, এটাই তো বেশি। দীর্ঘশ্বাস ফেলে বলে, এমনি। এরই মাঝে সৌম্যর সামনে খিচুড়ির প্লেট রাখে একটা ছেলে। সৌম্য প্লেটটা ইরার সামনে রেখে বলে, খেয়ে নে। ইরা সৌম্যর দিকে চেয়ে বলে, তুই কিভাবে বুঝলি আমি খাইনি? সৌম্য গম্ভীর স্বরে বলে, জানি না, খেয়ে নে। ইরা মিনমিন করে বলে, তুই খাবি না? সৌম্য ইরার মলিন মুখ পানে চেয়ে চুপ থাকে। কিছুক্ষণের পর মৃদু স্বরে বলে, কথা বাড়াস না, ভাল লাগছে না আমার, তাড়াতাড়ি খেয়ে নে। ইরা মাথা নিচু করে নেয়। হাত ধুয়ে খিচুড়ি প্লেট থেকে একবার মুখে নিয়ে কয়েকবার চিবোতে ইরাকে সে উঠে, মেয়েটার কাশি থামে না। সৌম্য দ্রুত জগ থেকে গ্লাসে পানি ঢেলে ইরার মুখের সামনে ধরলে। ইরা সৌম্যর হাত থেকে ঢকঢক করে পানি খায়। পুরো গ্লাস ফাঁকা হয়ে গেলে সৌম্যর হাতের গ্লাস টেবিলের উপর রেখে ইরার দিকে তাকায়। ইরার চোখ জোড়ায় পানি জমেছে। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার চোখের দিকে তাকিয়ে থাকে, এরপর মৃদু স্বরে বলে, এইসব জায়গায় এইসব খাবার কোনোটাই তোর জন্য নয় ইরা। কথাটা বলে সৌম্য দু হাতের মাঝে তার মুখ রাখে, ওভাবেই করুণ সুরে ডাকে, ইরাবতী। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। সৌম্য তাকে কখনো এভাবে ডাকেনি। তার ভাবনার মাঝে সৌম্য আবারও একই সুরে বলে, আমাকে ভুলে যা ইরাবতী। কথাটা শুনতে ইরার চোখ জোড়া বিন্দু বিন্দু জলকণায় ভরে উঠে, যেন টোকা দিলে টপ টপ মেঘ বিনে বৃষ্টি ঝরবে। সৌম্য নিজেকে সামলে নিল, মুখের উপর থেকে হাত সরিয়ে মৃদু স্বরে বলে, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়ি যেতে হবে। ইরা নড়ল না, ভেজা চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য ইরাকে চুপ দেখে আবারও বলে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি কর। ইরা ভারী গলায় বলে, পালাতে চাইছিস? সৌম্য হঠাৎই চেঁচিয়ে ওঠে, যা ইচ্ছা ভাব, আমার থেকে দূরে থাকবি তুই। এমনিতে জীবনে প্যারার শেষ নেই, তার মধ্যে আরেক প্যারা জুটেছে। ইরা ঝাঁকি দিয়ে উঠে চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আশেপাশের অনেকেই তাকিয়েছে। ইরা মাথা নিচু করে নিল, চুপচাপ একটু একটু করে খিচুড়ি খেতে শুরু করলো। খিচুড়ি একটু করে নিচ্ছে, তার সাথে পানি। সৌম্য আর চোখে দেখলো ইরার খাওয়া। ইরা বেশি খেতে পারলো না, একটু খেয়ে রেখে দিল। সৌম্য কিছু বলল না। পকেট থেকে একটা নাপা বের করে ইরার সামনে রাখলো। ইরা চুপচাপ নাপা খেয়ে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেললো, চেয়ার থেকে উঠে খাবারের বিল দিয়ে আসলো। এরপর ইরার উদ্দেশ্যে বলে, বাইরে আয়,
ইরা এবারেও সৌম্যর কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরপর সৌম্যর পিছু পিছু হেঁটে যায়। সৌম্য বাইরে বেরিয়ে একটা রিক্সা ঠিক করে। ইরার দিকে তাকিয়ে কিছু বলার আগে ইরা রিক্সায় উঠে বসে। ডান সাইডে চেপে বসেছে ইরা, মাথা নিচু তার। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার দিকে চেয়ে থাকে। ধমক খেয়ে আদরিমের মনে অভিমান জমেছে। সৌম্যর মনে প্রশ্ন জাগে, আচ্ছা মানুষ কাদের উপর অভিমান করে? যারা অভিমান ভাঙাবে তাদের উপরই তো, তাই না? কিন্তু ইরা কেন সৌম্যর উপর অভিমান করেছে? ইরা কি জানে না সৌম্য কখনো ইরার অভিমান ভাঙাবে না? সৌম্যরা শুধু না পাওয়ার আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলতে জানে। সৌম্যদের পাগলামিতে মানায় না। ভাবনা নিয়ে সৌম্য ইরার পাশে উঠে বসলো। আবারও ভাবে, আচ্ছা সে কি ইরার সঙ্গ পেতে রিক্সায় উঠে বসেছে? সাথে সাথে সৌম্যর ভিতর থেকে উত্তর আসে, না, কখনোই নয়। সৌম্যরা কখনো নিজের শখ আহ্লাদকে প্রশ্রয় দেয় না, তারা দায়িত্ব পালন করে। সে দায়িত্বে যত কষ্টই থাকুক না কেন। সন্ধ্যাকে না পাওয়ার পর থেকে সৌম্যর খুব ভয় লাগে, যদি ইরাটাও এভাবে হারিয়ে যায়। কিন্তু ইরা তো হারিয়ে যাবে, যে হারানোয় ইরা অন্য কারো হয়ে যাবে। যে হারানোয় সৌম্যর সাথে ইরার এপারে ওপারে 1000 কোটি মাইল দূরত্ব সৃষ্টি হবে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে ব্যস্ত রাস্তার পানে তাকালো মলিন মুখে। ইরা আর চোখে সৌম্যর দিকে তাকায়, চোখের কোণে পানির কণা। যতক্ষণ রিক্সা চললো ইরা সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বললে তিনি রিক্সা থামায়। সৌম্য ভদ্রলোককে ভাড়া মিটিয়ে দিয়ে রিক্সা থেকে নামে আর বলে, আমি বুঝেছি তোর সুন্দর জীবনের খুব নিখুঁত এক বাধা আমি, তাই আর কখনো তোর সামনে আসবো না হয়তো। এবার তোর জীবন গুছিয়ে নে ইরা। কথাগুলো বলতে বলতে সৌম্য রিক্সার উল্টো দিকে হাঁটতে থাকে। ইরা রিক্সা থেকে নেমে ভাঙা গলায় ডাকলো, সৌম্য। সৌম্য তাকালো না, বরং পায়ের গতি বাড়ালো। ইরার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে। সৌম্য ধীরে ধীরে যত দূরে সরে যায়, যত মিলিয়ে যেতে থাকে ইরার চোখের পানির বাঁধ তত ভাঙে। রিক্সা চলে গিয়েছে। রাস্তার অপর পাশে ইরাদের বাসা। সৌম্যকে একেবারে মিলিয়ে যেতে দেখে ইরা ফুপিয়ে ওঠে। রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা জানে সৌম্য এক কথার মানুষ। সৌম্য সত্যিই আর আসবে না। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরাদের বাসার রাস্তা বেশ ফাঁকা, তেমন মানুষ চলাচল করে না। ইরা দুহাতের মাঝে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য আর আসলো না ইরার পাশে। এভাবে রাস্তার পাশে বসায় সৌম্য ইরাকে আর ধমকাতে আসলো না। কথাগুলো ভেবে ইরার দলা পাকিয়ে কান্না আসে। ইরার মা দোতলায় জানালার পাশে দাঁড়িয়ে ঝাপসা চোখে ইরাকে দেখে। ইতিকে মেয়ের কাছে পাঠিয়েছে। ভদ্র মহিলার কিছুই করার নেই, শুধু মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছা হয় মেয়ের কষ্ট দেখে, কিন্তু স্বামীর কাছে তার কথার মূল্য নেই। রাত তখন 10টার কাছাকাছি। আকাশ অফিস থেকে ফিরল মাত্র। রুমে এসে সর্বপ্রথম গায়ের ব্লেজার খুলে শার্ট খুলে ফেললো। এরপর কোনো দিকে না থেকে ওয়াশরুমের দিকে যেতে নিলে অরুণ ব্যালকনি থেকে এসে আকাশের বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। আকাশ ভ্রু কুচকে তাকায় অরুণের দিকে। গতরাতে বেয়াদবটার জন্য ঘুমাতেই পারেনি। অতঃপর গম্ভীর গলায় বলে, ওয়াশরুম থেকে বেরিয়ে জন্য দেখে তুই এই রুমে নেই, নয়তো থাপ্পড় একটা মাটিতেও পড়বে না। কথাটা বলে ওয়াশরুমে চলে যায় আকাশ। অরুণ পাত্তা দিল না আকাশের কথা, সে ফোনে ব্যস্ত। 5 মিনিট যেতে না যেতে তার মাথায় কিছু একটা আসে। অতঃপর অরুণ বেড থেকে নেমে দাঁড়ায়। পরনে প্যান্ট টেনে একটু উপরের দিকে উঠায়। বেল্ট খুলে রেখেছে উদাম শরীর। ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বেসুরা গলায় গলা ছেড়ে গাইতে শুরু করে, পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব? আমার হাগা বের হয়ে যাচ্ছে। এই তো এখনই খোল। পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব? আমার হাগা বের হয়ে যাচ্ছে, এই চেপে রাখবো কেমনে? আর কিছু বলার আগে আকাশ ওয়াশরুমের দরজা খুলে চিৎকার করে বলে, অরুণের বাচ্চা, তোরে আজকে খাইছি আমি। অরুণ লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। আকাশ ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণের পিছু যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, বের হ আমার ঘর থেকে, এইসব উল্টো পাল্টা গানকে আমার বদনাম করবি। যা বের হ বেয়াদব একটা। অরুণ মনে মনে হেসে উপর থেকে ইনোসেন্ট ফেস বানিয়ে দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে বলে, আজ বিদেশ থেকে বাংলাদেশ ওয়াশরুম সাথে নিয়ে আসিনি বলে। বলতে বলতে আকাশের ঘরে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় অরুণ। আকাশ পিছু পিছু যায়। দরজা থেকে বেরিয়ে আরেক পা বাড়ালে সামনে সন্ধ্যাকে দেখে পা থেমে যায়। আকাশের ধাক্কা খেতে গিয়েও খায়নি আকাশ থেমে যাওয়ায়। অরুণ বাম দিকে দৌড় দেয় আর সন্ধ্যা ডান দিকে থেকে এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মেয়েটা কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না। আকাশের পুরো বডি ভেজা। সবচেয়ে হাস্যকর যেটা লাগছে, আকাশ শরীরে কিছু কিছু জায়গায় ফেনা, সাথে মাথায় ফেনা, দাড়ির কিছু অংশে ফেনা। সন্ধ্যা হাসতে চাইল না, কিন্তু সে বহু কষ্টে নিজেকে সামলাতে পারল না। ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে মেয়েটি। আকাশের দৃষ্টি সন্ধ্যার গালে টোলটুকুতে। কিন্তু যখন বুঝলো সন্ধ্যা তার করুণ অবস্থা থেকে হাসছে, সাথে সাথে ঘরের ভেতরে গিয়ে সন্ধ্যার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। দুহাতে ভেজা প্যান্ট উপর দিকে টেনে তুলে অসহায় কণ্ঠে আওড়ালো, ও মাই আল্লাহ, আমার ইজ্জত। এই মেয়েটার সামনে গতকাল থেকে তার ইজ্জতের রফা দফা হচ্ছে। এত রাগ লাগছে আকাশের, ইচ্ছে করছে অরুণকে সত্যি সত্যি লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করতে। বেডের উপর অরুণের ফোন দেখে ধূপধাপ পা ফেলে সেদিকে এগিয়ে যায়। রেগে মেগে অরুণের ফোন ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল। চোখ বুজে বিড়বিড় করলো,
কুল আকাশ কুল। একটি আইডিয়া আকাশের মাথায় ঘুরপাক খায়। এরপর দ্রুত অরুণের ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ টাইপ করে লিখে, বেবি আমি বাংলাদেশ এসেছি, কাল বিকাল 5টায় দেখা হচ্ছে। এই মেসেজ গুনে গুনে 10 জনকে ফরওয়ার্ড করে বাঁকা হাসে আকাশ। কাজ শেষে অরুণের ফোন বেডের উপর ছুঁড়ে মারে, এরপর দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, শরীরে আর কিছু জড়ালো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে সামনে তাকিয়ে বিস্ময় চোখে তাকায় সন্ধ্যাকে দেখে। তার মনে হলো সন্ধ্যাকে সে 15 মিনিট আগে যেভাবে দেখেছিল এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আকাশ আর অরুণের জন্য 2 কাপ কফি এনেছিল। আসমানি নওয়ান তাকে পাঠায়নি। আকাশদের বাড়ির কাজের খালা আসছিল, মাঝপথে সন্ধ্যার হাতে ধরিয়ে দিয়েছে। এজন্যই সন্ধ্যা কফি দিতে এসেছিল, কিন্তু আকাশ মুখের উপর দরজা লাগানো মেয়েটা ভেবেছে সে হেসেছে বলে আকাশ তার উপর অনেক রেগে গিয়েছে। ভাবনার সাথে কফি দেওয়ার জন্য সে চুপটি করে এখানে দাঁড়িয়েছিল। আকাশ গম্ভীর গলায় বলে, কি চাই? সন্ধ্যা হাতে ট্রে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ দেখলো সন্ধ্যা হাতে একটা ছোট্ট ট্রে, যাতে 2 কাপ কফি। সন্ধ্যার মাথা নিচু। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ট্রেটা নিজের হাতে নিল, কিন্তু আকাশ তার ঘরের ভেতর গেল না, বরং এখানেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা মাথা নিচু করে বারবার ঢোক গিলছে। সে হেসেছে বলে আকাশকে সরি বলতে চাইছে, কিন্তু সে তো কথাই বলতে পারে না। কথাটা ভাবতেই চোখের কোণে পানি জমে। নিজেকে সামলে নেয় সন্ধ্যার পর মাথা উঁচু করে আকাশের দিকে তাকে ইশারা করে। প্রথমে ডান হাতে 2 আঙ্গুল দ্বারা মুখের হাসি বুঝায়, এরপর ডান হাতের পাতা ধরে সরি বুঝায়। সন্ধ্যার মন বলে, আমি আপনাকে দেখে হেসেছি, তাই সরি। আকাশ সন্ধ্যার কাজে ভীষণ অবাক হয়। সে বুঝেছে সন্ধ্যা হাসার কারণে তাকে সরি বলছে। সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে আকাশের উত্তর শুনতে। আকাশ নীরব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে রইল। আকাশের থেকে কোনো উত্তর না পেয়ে সন্ধ্যার মন খারাপ হয়। সে ভেবেছে আকাশ তার কথা বোঝেনি, আবারও বোঝাতে চায়। তখনই নিচ থেকে আসমানি নওয়ানের গলা পেয়ে সন্ধ্যা আর এখানে দাঁড়ায় না। দ্রুত পায়ে এগিয়ে যায় তার শাশুড়ির ডাকে সাড়া দিতে। ডান হাত বাড়িয়ে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। আকাশ 2 কাপ চায়ের একটি থেকে একবার চুমুক দিয়ে মুখ কুচকে বিরক্তিসূচক শব্দ করে। এই চায়ের চেয়ে শরবত 1000 গুণ ভালো আছে। বিরক্তি নিয়ে চায়ের কাপ হাতের ছোট্ট ট্রেতে রেখে দেয় শব্দ করে। কফির প্রয়োজন ছিল, কিন্তু দিয়েছে তো শরবত। আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার মাথায় শাড়ির আঁচল দ্বারা ঘোমটা টানা। আকাশ সেদিকে গম্ভীর চোখে চেয়ে রইল। মনে কি চলছে বোঝা যায় না, তবে সন্ধ্যাকে নিয়ে ভালো কিছু নয়। চোখে মুখে অগণিত বিরক্তির ছোঁয়া। সৌম্য আকাশের খালাতো বোন শিমুদের বাড়িতে এসেছে। শিমুকে বেশ কয়েকটা অ্যাকাউন্টিং এর ম্যাথ দেখিয়ে দেয়, এরপর চেয়ারে হেলান দিয়ে 2 হাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে রাখে। 2 দিন আগে ইরার সাথে লাস্ট দেখা হয়েছিল। ইরাকে ইরার বাসার সামনে রেখে এসেছিল। এরপর ইরার আর কোনো খোঁজ পায়নি। সে তো ইরার কখনোই খোঁজ নেয় না। ইরা নিজে থেকে সবসময় সৌম্যকে মেসেজ কলের উপর রাখে, কিন্তু এই 2 দিনে ইরার থেকে একটা মেসেজ কল কিচ্ছু পায়নি। হয়তো নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা। কথাটা ভেবে সৌম্যর বুকে কেমন চিনচিনে ব্যথা হলো। ইরার আকুতি ভরা দৃষ্টি ভেসে উঠল। সৌম্য চোখ বুজে রেখে ঢোক গিলল। মনের কোণে কিছু কথা উকি দেয়। এদেশে সৌম্যদের 2 দিনের পরিচয় আর কেউ মনে রাখে না, কারণ তাদের পকেট ভর্তি টাকা থাকে না। তবে সৌম্যদের অভাগী মা বোন বেঁচে থাকলে তারা মনে রাখে ভাই ছেলেকে। সন্ধ্যা তাকে মনে রেখেছে তো তার ছোট বোনটা তাকে দেখতে চায়, কষ্ট পায় ভাইকে না দেখতে পেয়ে। বোনের কথা ভেবে সৌম্যর দম বন্ধ লাগলো। মা মারা যাওয়ার পর সৌম্য তার বোনটাকে মায়ের আদর দিতে চাইতো, কষ্ট ভুলিয়ে রাখতে। কতবার জোকার হয়ে বসে থাকতো, তবুও সবশেষে সন্ধ্যা কষ্ট পেত। আসলে তাদের 2 ভাই বোনের কপালে দুঃখগুলো খুব যত্নে লেখা, তাই হাজারো চেষ্টা করেও কেউ দুঃখ থেকে রেহাই পায় না। শিমু ম্যাথ করার মাঝে মাঝে সৌম্যর দিকে তাকায়। তার মা নাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু সৌম্য তাকিয়েও দেখেনি। শিমুর মন খারাপ হয়। সৌম্য স্যারের কি অনেক মন খারাপ? কয়েকদিন পর এসেছে, ঠিক করে কথাও বলেনি সে। শিমু ম্যাথে মনোযোগ দিতে পারছে না। সৌম্যর জন্য তার ভীষণ খারাপ লাগছে। মেয়েটা বেশ কিছুক্ষণ সৌম্যর দিকে তাকিয়ে থেকে মিনমিন করে ডাকে, স্যার। সাথে সাথে সৌম্য চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে শিমুর খাতা তার দিকে ঘুরিয়ে নেয় খুব স্বাভাবিকভাবে। কলম হাতে নিয়ে খাতায় দৃষ্টি দিলে ভ্রু কুচকে তাকায়। মেয়েটা কলমের একটা ফোঁটা বসায়নি খাতায়। এমনিতেই কিছু ভালো লাগছে না, তার মধ্যে মেয়েটা তামাশা শুরু করেছে। সৌম্য শব্দ করে খাতা রেখে শিমুর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তামাশা করতে এসছি আমি? এই মেয়ে, 5 মিনিটে যে ম্যাথ করা যায় তুই 20 মিনিটে সেটা পারোনি। কি হলো, কথা বলছো না কেন? শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্যর কথাগুলো অনেক রূঢ় শোনায়। সৌম্য বিরক্তি নিয়ে নিজে ম্যাথ করে দেয়, এরপর আরেকটি মার্ক করে বলে, 5 মিনিটে এটা সমাধান করবে। কথাটা বলে ফোঁস করে শ্বাস ফেলে। শিমু ঢোক গিলল। খাতা নিজের দিকে টেনে নিয়ে 1 লাইন লিখে এরপর সৌম্যর দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, স্যার আপনি নাস্তা খাবেন না? সৌম্য সাথে সাথে শক্ত গলায় বলে, খাবো না। শিমু আবারও ঢোক গিলল, এরপর মৃদু স্বরে বলে, আপনাকে অনেক ক্লান্ত লাগছে, খেয়ে নিন। সৌম্য শিমুকে কড়া ধমক দেয় একটা। শিমু ভয় পেয়ে মাথা নিচু করে নেয়। সৌম্যকে এভাবে ক্লান্ত মন মরা হয়ে দেখতে তার একটু ভালো লাগে না, কিন্তু সৌম্য তো তার কথা শুনে না। শিমুর চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য তার দিকে একবারও তাকায় না কেন।
সে কত পরিপাটি হয়ে আসে, অথচ সৌম্য ফিরেও দেখে না, উল্টো ধমকায়। শিমুর তবুও ভালো লাগে, সৌম্যকে খুব ভালো লাগে। আকাশ শিমুদের বাড়িতে এসেছে। গত 2 দিন আগে তার ব্যবসার কাজে কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় আকাশ এখনো ঢাকায় আছে। সে তার খালা আর খালাতো বোন শিমুর খোঁজ নিতে এসেছে। তার মা আসতে চেয়েছিল, শরীর একটু খারাপ লাগায় আগামীকাল আসতে চেয়েছে। আকাশ তার খালার সাথে টুকটাক কথা বলে, এরপর কিছু ফলমূল মিষ্টি তার খালার হাতে দেয়, এরপর 20,000 টাকার একটা বান্ডিল তার খালার হাতে দেয়। আকাশ মাসে 3 থেকে 4 বার আসলেই তার খালার হাতে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়। আকাশ তার খালার সাথে কথা বলা শেষে শিমুর ঘরে গিয়ে দেখলো সৌম্য শিমুকে পড়াচ্ছে। আকাশ এগিয়ে এসে বলে, সৌম্যর কি অবস্থা? সৌম্য আকাশকে দেখে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে শিমুর উদ্দেশ্যে বলে, পড়াশোনার কি অবস্থা? শিমু মাথা নিচু করে মিনমিন করে বলে, ভালো ভাইয়া। আকাশ কিটক্যাটের একটা বড় সড়ো বক্স শিমুর কোলে ছুড়ে দেয়। শিমু অবাক হয়ে বলে, ভাইয়া এটা আমার জন্য? আকাশ 2 হাত প্যান্টের পকেটে রেখে গম্ভীর গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।